নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারগুলোর মধ্যে একটা নতুন পার্থক্য তৈরি হয়েছে, মত পার্থক্য। তার কারণ জি রাম জি বিল গতকাল সংসদে পাস হয়ে গিয়েছে এবং সংসদে সেই পাস হয়ে যাওয়া বিল, সেটা মনরেগা অ্যাক্ট যেটা ছিল 2005 সালে ইউপিএ সরকার এনেছিল, সেই অ্যাক্টটাকে পরিবর্তন করে জি রাম জি বিল এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারকে এখন থেকে 100 দিনের যে প্রকল্পটা, সেটা 125 দিন করা হয়েছে এই জি রাম জি বিল অনুযায়ী। এবং সেই বিল অনুযায়ী বিভিন্ন রাজ্য সরকারকে এই 100 দিনের জায়গায় 125 দিন যে করা হলো কাজের প্রকল্পটা, সেই ক্ষেত্রে 40% ব্যয় রাজ্য সরকার বহন করবে এবং 60% ব্যয় বহন করবে কেন্দ্রীয় সরকার। আগে টোটাল 100% ব্যয় ছিল কেন্দ্রীয় সরকারের উপর, কিন্তু এখন এই চাপটা দেওয়াতে যে রাজ্যগুলো অন্ধ্রপ্রদেশের মতন বা বিহারের মতন যে রাজ্যগুলো সম্পূর্ণ মোদী সরকারকে সাপোর্ট করছে, সেই রাজ্যগুলো কিন্তু কমপ্লিটলি কোথাও গিয়ে বেশ খানিকটা ডিফারেন্সেস অফ ওপিনিয়ন এটার সঙ্গে তৈরি করেছে। তার কারণটা কি একদম প্রমাণ স্বরূপ আমরা তুলে এনেছি এই মুহূর্তে। অন্ধ্রপ্রদেশের তরফ থেকে পি কেশব, তিনি তেলুগু দেশম পার্টির বৃত্তমন্ত্রী এবং তিনি চন্দ্রবাবু নাইডু যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু পুরনো চন্দ্রবাবু নাইডু একজন দোসর। এবং তার বক্তব্য, তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেখানে সম্পূর্ণ বলে দিয়েছেন যে এই বিল সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার যেটা আনছে, সেটা রাজ্য সরকারের কোষাগারের উপর একটা প্রবল চাপ সৃষ্টি করবে এবং অন্ধ্রপ্রদেশ এই টাকা কিভাবে ব্যয় বহন করবে আমরা তা নিয়ে সত্যি সন্দিহান। তার কারণ ইতিমধ্যেই 4.9 লক্ষ কোটি টাকা অন্ধ্রপ্রদেশের ধার রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। 4.9 লক্ষ কোটি টাকা, এই বিশাল পরিমাণ যে অর্থ, সেই টাকাটা কিভাবে অন্ধ্রপ্রদেশ মেটাবে তার কোনো ইয়ত্তা নেই। তার মধ্যে তারা নতুন শুরু করেছে অমরাবতী প্রজেক্ট, যেটা নতুন ভাবে সিঙ্গাপুর তৈরি করার একটা প্ল্যান রয়েছে চন্দ্রবাবু নাইডু। সেই জায়গা থেকে এই মুহূর্তে আবারও চাপ বাড়লো তাদের কোষাগারে। এইটা নিয়ে মুখ খুলেছেন পি কেশব এবং তিনি সাক্ষাৎকার দিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে। এছাড়া শ্রী কৃষ্ণা যে এমপি রয়েছে, 16 জন এমপি রয়েছে টিডিপি পার্টির তরফ থেকে যারা এনডিএ সমর্থক, তিনি সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে যখন এই বিলটাকে সাপোর্ট করছেন, তখন তিনি একই প্রশ্ন করেছেন, আমরা সাপোর্ট করছি এই বিল, কিন্তু যে 40% এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশকে চাপ দেওয়া হলো, নতুন করে একটা চাপ দেওয়া হলো, সেই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশকে আরো বেশি টাকা অ্যালট করা। এই ধরনের বিভিন্ন মন্তব্য কিন্তু কোথাও গিয়ে নরেন্দ্র মোদী সরকারের সম্পূর্ণ বিরোধিতা একটা শরিক দল হিসাবে কোথাও গিয়ে তারা করছে। এবং যেটা সূত্র মারফত খবর, চন্দ্রবাবু নাইডু কখনোই কিন্তু এই বিলটাকে সহজভাবে নেননি। ঠিক যেমন ভাবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, সেটার ক্ষেত্রে তিনি সহজভাবে বিষয়টাকে নেননি, ঠিক তেমন ভাবে এই যে মনরেগা অ্যাক্ট সরিয়ে জি রাম জি বিল প্রস্তাব করা হলো এবং সেখানে 40% রাজ্য সরকারের উপর চাপিয়ে দেওয়া হলো, সেটাও তিনি সহজভাবে নেননি। বিরোধিতা ছিল, কিন্তু তাকে গলায় কাটা গেলার মতন করে গিলতে হয়েছে। কেন গিলতে হয়েছে, কি কি প্রেক্ষাপট ছিল, কার কাছ থেকে ফোন এসেছিল, সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে, বিভিন্ন কিছু দেখাবো আপনাদের। আপনারা প্রথমেই দেখুন যে শ্রী কৃষ্ণা, তিনি যখন বিলটাকে সাপোর্ট করছেন সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে, তখন তার ফেসিয়াল এক্সপ্রেশন এবং তার যে বক্তব্য, সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের জয় জয়কার নয়, বরঞ্চ বেশ খানিকটা প্রশ্ন তিনি রাখছেন, বেশ খানিকটা জিজ্ঞাসু মনোভাব তার ছিল। আপনারা দেখুন, তারপর আসছি এই বিস্তারিত ব্যাখ্যায়। State is a revenue deficit state. When we have to cough up 40% from the side of the state to fund this scheme, we request the same amount of support that has been extended by the central government for the last 1.5 years to be extended. আপনারা দেখলেন শ্রীকৃষ্ণের বক্তব্য সংসদের অভ্যন্তরে। এবার আপনাদেরকে জানাই যে পি কেশব, তিনি চন্দ্রবাবু নাইডু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং তিনি এই যে সাক্ষাৎকার দিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে, সেখানে তার বক্তব্য হচ্ছে যে এই 40% চাপিয়ে দেওয়া এক্সট্রা করে, সেই দায়ভারটা নেওয়ার মতন এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের আর্থিক অবস্থা নেই। আপনারা জানেন যে অন্ধ্রপ্রদেশ বিভিন্ন সময় যেহেতু মোদী সরকারকে সাপোর্ট করছে, তারা বিভিন্ন রকম ফান্ড পায়, এক্সট্রা ফান্ড, যেগুলো পশ্চিমবঙ্গ পায় না, যেগুলো অন্যান্য কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক, সেই রকম রাজ্যগুলো পায় না সাধারণত। কিন্তু অন্ধ্রপ্রদেশ সেই ক্ষেত্রে সেই ফান্ডগুলো পায়, কিন্তু ফান্ড পেলেও তারা তো সেই টাকাগুলো পাচ্ছে ধার হিসেবে, তাদের তো মেটাতে হবে কোষাগার থেকে। সেই জায়গাটা কিন্তু কোথাও চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে মেনে নিতে পারছেন না এই যে জি রাম জি বিলটাকে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই
যে মনরেগা অ্যাক্ট যে চাপিয়ে হঠাৎ করে জি রামজি করা হলো, সেই ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডুর আরেকটা জায়গাতেও সমস্যা ছিল। কি সমস্যাটা ছিল? নারা লোকেশ এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যখন বিলটা প্রস্তাব করা হচ্ছে বহুদিন আগের থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সম্পূর্ণ তার বার্তাটা পৌঁছে দিয়েছিলেন যে এই মুহূর্তে আপনারা যে বিলটা আনছেন সেখানে আরেকটা ক্লজও আছে যে প্রত্যেকটা গ্রামীণ এলাকার মানুষ যে কাজ পেতেন, তাদের যে অধিকার ছিল সেই জায়গাটা এখন চলে যাচ্ছে। তার কারণটা, যেখানে কাজের দরকার সেইখানকার এলাকার মানুষজন এই কার্ডটা থাকলে তারা এই জি রামজি বিল তার সূত্র ধরে কাজ পাবে, কিন্তু প্রত্যেকটা গ্রামীণ এলাকার প্রত্যেকটা বাড়ি থেকে যে মানুষ কাজ পেতেন সেটা তো আর থাকছে না। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এই বিলটাকে আমরা সমর্থন করব? এটা কি কোথাও গিয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ বা গরিব ভোটার বলা যেতে পারে, তাদের অধিকারটা খর্ব করা নয়? সেখানে কি আমাদের এই যে বিলটা পাল্টাবো আমরা, তাতে কি আমাদের যে পপুলারিটি সেটা কমে যাবে না? সরকারের পপুলারিটি সেটা কমে যাবে না? এই প্রশ্নগুলো ছিল, কিন্তু কোথাও গিয়ে শেষ পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর কাছে ফোন আসে দিল্লির থেকে, এবং সেই দিল্লির থেকে ফোনটা যে আসে এর কিন্তু খুব সুদূর প্রসারী একটা অর্থ রয়েছে। তার কারণটা আপনাদেরকে বলি যে চন্দ্রবাবু নাইডু একটা ড্রিম প্রজেক্ট করছেন অমরাবতীতে, এবং অমরাবতী প্রজেক্টটা তিনি এমন ভাবে করছেন যে অন্ধ্রপ্রদেশের মধ্যে একটা সিঙ্গাপুর তৈরি করা হবে এবং সারা ভারত থেকে পর্যটকরা সেটাকে দেখতে যাবেন। এটা হচ্ছে তার প্রজেক্ট, এবং সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত টাকা পয়সা নিয়ে তছরূপের যা অভিযোগ জমা পড়েছে বিভিন্ন জায়গায়, সুপ্রিম কোর্টে সাধারণ মানুষ চিঠি লিখছেন, সেই জায়গাগুলো যদি কোথাও গিয়ে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু মেনে না নেন, তাহলে হয়তো এর পরবর্তী দিল্লির থেকে ফোনটা ইডির দপ্তর থেকে তার কাছে যেত। আপনারা মনে রাখবেন নিশ্চয়ই যে 2022 সালে যখন চন্দ্রবাবু নাইডু এই এনডিএ সরকারের মধ্যে প্রবেশ করেননি, তখন তাকে প্রেস কনফারেন্সের মধ্যে হাউ হাউ করে কেঁদে ফেলতে হয়েছিল, এবং সেই দিনের ইতিহাস চন্দ্রবাবুকে হয়তো আজও নাড়া দিয়ে যায়। এবং সেই জায়গা থেকেই চন্দ্রবাবু নাইডু যখন ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে তার আপত্তি ছিল, সেটা নিয়েও বিশেষ কোনো আপত্তির জায়গা তিনি তুলে ধরতে পারেননি। ঠিক তেমন ভাবেই যে মনরেগা অ্যাক্ট, সেটা নিয়েও তার যে আপত্তির জায়গা সেটা তিনি তুলে ধরতে পারছেন না। এছাড়াও মনে রাখতে হবে আপনাদের যে আমেরিকা যখন ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে 50% হারে ট্যারিফ চাপিয়ে দিয়েছিল, আপনাদেরকে জানিয়েছিলাম যে সবচেয়ে আগে চন্দ্রবাবু নাইডু এটার আপত্তি জানিয়েছিল যে আমরা চিংড়ি চাষ করতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে এতটা পরিমাণ যদি ট্যারিফ দিতে হয় আমরা ব্যবসাটা করব কিভাবে? এই সূত্রগুলো বিভিন্ন ভাবে কিন্তু চন্দ্রবাবু নাইডুর বহুদিন ধরেই তার মাথায় ঘুরছে। বিভিন্ন কেসের ক্ষেত্রে, বিভিন্ন বিলের ক্ষেত্রে তার একটা ডিফারেন্সেস অফ ওপিনিয়ন তৈরি হয়, কিন্তু ইডি, সিবিআই এবং তার সঙ্গে তার যে পূর্ব অভিজ্ঞতা সেগুলো কোথাও গিয়ে তাকে কিন্তু তাড়া করে বেড়ায়। এবং অমরাবতী প্রজেক্ট নিয়ে কিন্তু ইতিমধ্যে ইনকাম ট্যাক্স থেকে চিঠি গিয়েছে, ইডি থেকে চিঠি গিয়েছে, এবং সিবিআই এর কাছেও বেশ কিছু এরকম তথ্য রয়েছে অমরাবতী প্রজেক্ট সম্বন্ধে, যেটা কিন্তু চন্দ্রবাবু নাইডুর পলিটিক্যাল কেরিয়ার পর্যন্ত শেষ করতে পারে। সুতরাং কোথাও গিয়ে এই মনরেগা অ্যাক্ট পাল্টে জি রামজি বিল, সেটাকে সাপোর্ট করতেই হতো যখন দিল্লির থেকে ফোন গিয়েছে। কে ফোন করেছে আমরা জানি না, আপনারা কোনো নাম গেস করতে পারলে অবশ্যই তাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যেটা, যে চন্দ্রবাবু নাইডু ইজ নট ইন আ গুড মুড। এবং আপনাদের মনে করাই যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডি কয়েকদিন আগেই তার সঙ্গে একটা খুব ভালো ইনভিটেশন, একটা খুব পার্টিতে তাদের একটা ইন্টিমেশন দেখা গিয়েছিল। সুতরাং এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু যে তার একদম 16 জন সাংসদকে তুলে নেবেন কিনা এনডিএ থেকে, সেটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু চন্দ্রবাবু নাইডু কিন্তু এনডিএ সরকারের উপর যে খুব একটা তুষ্ট নন, তার দুজন খুব গুরুত্বপূর্ণ সারথি সেটা বুঝিয়ে দিলেন। একজন পি কেশব, যিনি চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের টিডিপি পার্টির দ্বারা পরিচালিত সরকারের একজন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, এবং দ্বিতীয় জন শ্রী কৃষ্ণা, তিনি এমপি একজন, এবং তিনি টিডিপি পার্টির পক্ষ থেকে সাপোর্ট করলেন হয়তো, কিন্তু একটা গলায় কাটা আটকে থাকার মতন সাপোর্টটা কিন্তু শোনালো। শ্রী কৃষ্ণা বললেন, যখন আমাদের 40% যদি টাকা দিতে হয়, আমরা এত টাকার পরিমাণের বোঝটা নেব কিভাবে? আমাদের অলরেডি সরকারি ভাবে 4,90,000 কোটি টাকার ঋণ হয়ে রয়েছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু বেশ খানিকটা চাপেরই। তার কারণ এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু বেশ খানিকটা কিন্তু অপেক্ষা করছেন, যেটা পলিটিক্যাল খবর ছিল, যেটা রাজনৈতিক পর্যবেক্ষকদের খবর ছিল, যে বিহারের ভোটের রেজাল্ট কি হচ্ছে সেটার উপর অনেক কিছু নির্ভর করছিল। চন্দ্রবাবু নাইডু তার সিদ্ধান্ত নির্ভর করছিল।
কিন্তু এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু কিন্তু সম্পূর্ণ যে একটা ডিফারেন্সেস অফ ওপিনিয়ন রয়েছে সেটা যেমন সঠিক, তার সঙ্গে আরেকটাও বিষয় কিন্তু সঠিক যে চন্দ্রবাবু নাইডুর আমরাবতী প্রজেক্ট নিয়ে প্রচুর এরকম প্রভিশন রয়েছে যেগুলোতে চন্দ্রবাবু নাইডু হয়তো এদিক থেকে ওদিকে গেলে কিংবা তার একটা ডিফারেন্স তিনি যদি দেখাতে যান, তার একটা আত্মসম্মান বোধ তিনি যদি দেখাতে চান, তার নিজের ভোট ব্যাংক সেটাকে যদি তিনি রক্ষা করতে চান, তাহলে হয়তো তার আর পরবর্তীতে সরকার চালানো হবে না, তাকে হয়তো আবারও ইডি বা সিবিআই কেউ একটা গ্রেপ্তার করে নিতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে এবং ভয় রয়েছে, ভয় বেশ খানিকটা রয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আপনাদের মনে করাই, চন্দ্রবাবু নাইডু আরেকটা জায়গাতে বেশ তাকে একটু থমকাতে হচ্ছে। কেন? কেন্দ্রীয় সরকার তার সঙ্গে জোটবদ্ধ থাকা অবস্থাতেও জগনমোহন রেড্ডি চন্দ্রবাবু নাইডুর একদম অপোজিশন, সেই অপোজিশনকে এতটা বাহবা দেন বিভিন্ন ক্ষেত্রে। আমরা উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দেখেছি কিংবা বিভিন্ন ক্ষেত্রে জগনমোহন রেড্ডির পার্টির তরফ থেকে যতজন এমপি আসছে তাদেরকেও এনডিএ এর সঙ্গে চায়। তারা ইন্ডিপেন্ডেন্টলি থাকে সংসদের অভ্যন্তরে, কিন্তু এনডিএ তাদের সমর্থনটা চায় এবং বিভিন্ন নেতা মন্ত্রী তাদের সঙ্গে কেন্দ্রীয় স্তরে যোগাযোগ করেন জগনমোহন রেড্ডি। সুতরাং জগনমোহন রেড্ডির এই প্রভিশনটাও কিন্তু রয়েছে যে জগনমোহন রেড্ডি এই মুহূর্তে টিডিপি পার্টি সরে গেলে আবারও পরবর্তীতে তার জায়গাটা দখল করে নিতে পারে। সেই জায়গাটাও কিন্তু চন্দ্রবাবু নাইডুকে বেশ খানিকটা ভাবাচ্ছে। তাই এখনই সমর্থন না তুললেও একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। 2025 সাল জুড়ে কমপ্লিটলি ডিফারেন্সেস অফ ওপিনিয়ন ছিল চন্দ্রবাবু নাইডু এবং মোদী সরকারের মধ্যে। সেটা এপ্রিল মাসের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় থেকে শুরু হয়েছে। পরবর্তীতে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও একই জিনিস আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া ট্যারিফ সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এবং শেষ একদম বছরের শেষে হঠাৎ করে জি বিল আসলো এবং পাস হয়ে চলে গেল একদিনের মধ্যে। সেই ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু প্রথম হাতটা তুলেছিলেন যে আমি কিন্তু এটার বিরোধিতা করছি, কিন্তু শেষ পর্যন্ত কোথাও না কোথাও গিয়ে তাকে পিছিয়ে আসতে হচ্ছে। কেন পিছিয়ে আসতে হচ্ছে আপনাদের কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্স করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন দেশের রাজনীতি বাংলা ভাষায় শোনার জন্য। ধন্যবাদ।